নিতে এসেছে। তো আমাদের মনে হয় দেশ ছেড়ে আমাদের মেক্সিকো পালিয়ে যাওয়া উচিত। মানে বিপদে বললে খালি মেক্সিকো, কিন্তু সারা জীবনে আমেরিকানরা মেক্সিকানদের দেখা পারে না। তো যাই হোক, এখান থেকে তারা সবাই করে কি, ওদের বড়লোক বন্ধু যশের গাড়িতে চেপে এখান থেকে বের হওয়ার প্ল্যান করে। আর তারপরে অ্যাডেলেড যখন চাবি নিতে ঘরের ভেতরে ঢোকে তখন একটা কপি তার উপর আক্রমণ করে, যেটা হয়তো বেঁচে গিয়েছিল। তো অ্যাডেলেড তখন করে কি, একটা কাঁচি নিয়ে সেটাকে স্ট্যাপ করে মেরে ফেলে। আর এরপর গাড়ি চালু করতেই তারা তাদের সামনে রেখে দাঁড়িয়ে থাকতে দেখে, মানে ওই জোরার সম্ভবত কপি। তো জোরা তখন ওকে ফুল স্পিডে চাপা দেওয়ার চেষ্টা করে, কিন্তু উমরে গাড়ির উপর উঠে যায়। আর এখন জোরা করে কি, গাড়ির গতি বাড়িয়ে দেয় হঠাৎ করে, তারপর ব্রেক করে। তো এর ফলে উমরে করে কি উড়ন্ত অবস্থায় গিয়ে জঙ্গলে গিয়ে পড়ে। আর তারপরে অ্যাডেলেড গিয়ে দেখতে পায় যে উমরে একটা গাছে ঝুলে রয়েছে, আর ওখানেই তার মৃত্যু হয়ে যায় ওই কপিটার আর কি। আর এরপর তারা সকাল পর্যন্ত গাড়ি চালাতে থাকে এবং তারা দেখতে পায় অনেকেই তাদের ক্লোনের কাছে মারা গিয়েছে বা কপির কাছে মারা গিয়েছে। কিন্তু হঠাৎ করে তখন প্লুটোদের সামনে চলে আসে, আর অ্যাডেলেটের পর বাইরে বেরিয়ে প্লুটোকে মারতে যায়, কিন্তু কোনো কারণে সে মারতে পারে না, কারণ ওর সন্তানের মতো চেহারা। কিন্তু পরে আমরা দেখতে পাই ঘটনা তা না, অ্যাডেলেট যদি ওকে মারে তাহলে জেসন করবে কি, পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেবে, সবাইকে ব্লাস্ট করে দিতে চায়। তো তখন জেসনের মাথায় একটা বুদ্ধি আসে, সে করে কি হাত ওপরে করে পেছনে সরতে থাকে। তো প্লুটো জেসনের নকল করতে করতে পেছনে যেতে থাকে এবং একটা জ্বলন্ত গাড়ির ভেতরে পুরে নিজেই ছাই হয়ে যায়। কিন্তু তখনই পেছন থেকে রেড এসে করে গিয়ে জেসনকে তুলে নিয়ে যায় এবং সেখান থেকে পালাতে সক্ষম হয়। বাট অ্যাডেলেট তখন বুঝতে পারে রেড জেসনকে কোথায় নিয়ে যেতে পারে এবং সে করে কি, যায় হচ্ছে সরাসরি সান্তা ক্রুজ বিচে, যেখানে সে অনেকগুলো ক্লোনকে দেখতে পায় এক লেনে দাঁড়িয়ে রয়েছে। আর সেই লাইন শুরু হয়েছে ফান হাউস থেকে, যেখানে অ্যাডেলেট ছোটবেলায় হারিয়ে গিয়েছিল একবার। তো অ্যাডেলেট আবারও করে কি, সেখানে ওই মিরর হাউসে ঢোকে এবং সেখানে গিয়ে একটা গোপন দরজা পায়, যেটা বেসমেন্টের দিকে ছিল। তো অ্যাডেলেট অনেকগুলো সিঁড়ি পার করে নিচে যায় এবং শেষে পৌঁছে যায় এমন একটা গোপন টানেলে বা ফ্যাসিলিটিতে, যেখানে অনেকগুলো ঘর ছিল, অনেক খরগোশ রয়েছে। এবং সিনেমার শুরুতে আমরা কিন্তু এই খরগোশগুলোকে দেখেছিলাম, যেগুলো এখন মুক্ত হয়ে রয়েছে। তো যাই হোক, অ্যাডেলেট এরপর একটা ক্লাসরুমে যায়, যেখানে সে রেডকে পায়। আর রেডের কাছে সে তার ছেলে জেসনের খবর জানতে চায়, কিন্তু রেড তাকে যত ফালতু কথা বলা শুরু করে যে এখানে কি ঘটছে। তো এই যে আমরা যে শ্যাডোগুলো বা ছায়াগুলো দেখেছি, এরা মূলত হচ্ছে ক্লোন, যাদেরকে আমেরিকান সরকারই তৈরি করেছিল এবং তারা এখানে একটা বিশেষ এক্সপেরিমেন্ট করতে চেয়েছিল। মানে মনে করো সামরিক এবং মহাকাশ যে গবেষণা রয়েছে তার জন্য এই ক্লোনগুলোকে তৈরি করা হয়েছিল। মনে করো সামরিক খাতে ক্লোন পাঠিয়ে দেবে যুদ্ধের জন্য, আবার মহাকাশে কলোনি করার জন্য তারা এই ক্লোন ইউজ করবে। কিন্তু তাদের এই এক্সপেরিমেন্ট উল্টো ফেল হয়ে যায়, আবার প্রচুর টাকা খরচ হচ্ছিল, কিন্তু এক্সপেরিমেন্টও ফেল। আর এই কারণে এই ক্লোনদেরকে এই টানেলেই মরার জন্য ফেলে গিয়েছিল। কিন্তু এই মানুষগুলো করেছে কি, গবেষণার জন্য যে খরগোশ ছিল সেগুলো খেয়ে এতদিন বেঁচে রয়েছে। আর এই ক্লোনগুলোর একটা বিশেষ সমস্যা হচ্ছে, যাদের শরীরে ক্লোন এখানে তৈরি করা হয়েছে তারা সবাই ওপরে আসল মানুষ যা করবে নিচে ওরা সেটাই রিপিট করবে। কিন্তু দুর্ভাগ্যবশত একদিন অ্যাডেলেট আর রেডের দেখা হয়ে যায়, মানে অ্যাডেলেটের ক্লোনের সাথে, যেটা আমরা সিনেমা শুরুতে দেখেছি। আর তারপর যখনই অ্যাডেলেট ওপরে ডান্স করতো, নিচে রেডে ডান্স করতো। তো বাকি ক্লোনরা তখন ভাবতো যে রেড ওদের চেয়ে সুপেরিয়র, তো এই জন্য তারা রেডকে লিডার হিসেবে মেনে নেয়। আর তারপর রেড সবাইকে ট্রেনিং দেয় এবং তারপর তারা করে কি, সবাই এক ড্রেস পরে ওপরের দুনিয়াতে আক্রমণ করে। আর বর্তমানে তারা সবাই হাত ধরে লাইন করে এজন্যই দাঁড়িয়ে রয়েছে, এটা একটা মেসেজ সরকারের উদ্দেশ্যে যে আমাদেরকে যেহেতু তৈরি করেছে, আমাদেরও যেহেতু মন আছে, আমরাও মানুষ। তো যাই হোক, এরপর আমরা দেখি রেড আর অ্যাডেলেটের মধ্যে লড়াই হতে থাকে এবং শেষমেশ অ্যাডেলেট করে কি রেডকে স্ট্যাপ করে দেয় আর তারপর নিজের হ্যান্ডকাপ পরিয়ে দিয়ে ওই রেডের গলা টিপে মেরে ফেলে। আর এরপরে অ্যাডেলেট জেসনকে পেয়ে যাওয়ার ছেলেকে, যাকে রেড একটা লকারে রেখেছিল। আর তারপর তারা দুজনে উপর উঠে যায় আর ওইখানে জোরা এবং গ্যাবের সাথে তাদের দেখা হয় এবং তারপর এই পরিবার একটা অ্যাম্বুলেন্স নিয়ে এখান থেকে বেরিয়ে পড়ে। তো সবকিছু তো ঠিকই হয়ে গিয়েছিল, কিন্তু এইখানে একটা গল্পের টুইস্ট আসে। আমরা দেখতে পাই অ্যাডেলেট সেই দিনটার কথা মনে করে যখন সে নিজের ক্লোনকে পেয়েছিল এবং আমরা দেখতে পাই অ্যাডেলেটকে কিন্তু সেই ক্লোন গলা চেপে বেহুশ করে দিয়েছিল। আর তারপর সেই ক্লোন করেছিল কি, অ্যাডেলেটের দেহ নিচে আন্ডারগ্রাউন্ডে নিয়ে গিয়েছিল এবং ওকে হ্যান্ডক্রাফট দিয়ে সেখানে বেঁধে ফেলেছিল। আর তারপর সেই ক্লোনটা অ্যাডেলেটের জামা কাপড় পরে ওপরে ফিরে এসেছিল। তো এর মানে কি দাঁড়ালো, তো অ্যাডেলেটের যে প্যারেন্টস তাকে বাড়ি নিয়ে এসেছিল, তারপর কিন্তু অ্যাডেলেট অনেকদিন কথা বলতে পারেনি। তো মূলত এটা অ্যাডেলেটই নয়, এটাই মূলত ক্লোন। আর সে কথা এই জন্যই বলতে পারছিল না, কারণ নিজের যে ক্লোন ছিল তাদের তো কোনো সমাজ ছিল না, তারা কথা বলতে পারতো না। তো ছোটবেলায় আমরা যে অ্যাডেলেটকে দেখেছিলাম এটা কিন্তু সে অ্যাডেলেট নয়, ওই রেডি হচ্ছে আসল ছোটবেলার অ্যাডেলেট। আর এই কারণেই কিন্তু আর কোনো ক্লোন কথা বলতে না পারলেও শুধুমাত্র রেডি কথা বলতে পারতো এবং রেড কিন্তু এই জন্যই স্পেশালি অ্যাডেলেটের উপরে প্রতিশোধ নিতে এসেছিল যে তোর জন্য আমার জীবনটা নষ্ট হয়েছে। তবে এইদিকে জেসনেরও হঠাৎ করে সন্দেহ হয় যে তার মাই হচ্ছে ক্লোন, কিন্তু এতে আর কিছুই আসে যায় না, কারণ সে তো এই মায়ের কাছ থেকে জন্ম নিয়েছে। আর এরপর সিনেমার শেষে আমরা ক্লোনদের একটা লম্বা লাইন দেখি যারা এক অপরের হাত ধরে দাঁড়িয়েছিল। তো এখানেই গোজামেলে ভরা সিনেমাটা শেষ হয়ে যায়। তো এই সিনেমার গোজামেলগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। প্রথমত সিনেমার কনসেপ্টটা ভালো ছিল, কিন্তু এই সিনেমার কনসেপ্টে অনেক প্লট হোল ছিল। প্লট হোল মানে হচ্ছে মনে করো গোজামেল, যেমন অ্যাডেলেটকে ছোটবেলায় যে ওই ক্লোনটা আটকে দিল আন্ডারগ্রাউন্ডে, অ্যাডেলেট তো তখনই বের হয়ে আসতে পারতো, তো এতদিন বের হলো না কেন? আর নিচে যে ক্লোনরা আটকা ছিল ওরা পানি পেলো কই? এবং ওই ফ্যাসিলিটি যদি অ্যাবন্ডেড হয় ওখানে লাইট কিভাবে ছিল? আর খরগোশ খেয়ে ওরা বেঁচে ছিল, খরগোশ এত কিভাবে পেলো ওরা? খরগোশরাই কি খেত? ওদের জামা কাপড় কে সেলাই করে দিত? এবং ওরা এই রেড কালারের কাপড় কই পেলো? এবং ওখানে যদি
যদি এতদিন মানুষ থাকে, পয় নিষ্কাশন ব্যবস্থা না থাকে, কিভাবে থাকতে পারলো ওরা? আর এতগুলো মানুষের ওখানে জায়গা হলো কিভাবে? আর এখানে আরেকটা বিষয় লক্ষ্য, রেড তো আর ক্লোন ছিল না, রেড হলো অরিজিনাল মানুষ। রেড যা করবে সেটা হচ্ছে অ্যাডেলেটের করতে হবে। তো অ্যাডেলেট যদি বিয়ে করে বাচ্চা নেয়, ওপরে অ্যাডেলেট আর কি, রেডের তো ওটা করতে হবে না, কারণ সে তো মানুষ ছিল। কমন সেন্স ছাড়া সিনেমা, তবে তারপরেও এই সিনেমাটা প্রশংসা পেয়েছে হচ্ছে এটার কনসেপ্টের জন্য, কারণ জর্ডান পিল এই সিনেমার মাধ্যমে একটা সামাজিক বার্তা দিতে চেয়েছিল যে কিভাবে আপার ক্লাসের মানুষেরা লোয়ার ক্লাসের মানুষদের কন্ট্রোল করে। তবে এই মেসেজ দিতে গিয়ে সিনেমার যে অ্যাকচুয়াল স্ক্রিপ্ট বা কনসেপ্ট সেটাই দুর্বল হয়ে গিয়েছে। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। সিনেমাটা হয়তো তোমাদের অনেক ভালো লাগেনি, বাট খুব শীঘ্রই ভালো ভালো সিনেমা আসছে, আর একটু ওয়েট। আর বিদায়ের আগে আবারও কিন্তু মনে করিয়ে দিচ্ছি, আমাদের কিন্তু বেশ কিছু সামার কালেকশন এসেছে। তোমার উচিত একবার হলেও আমাদের প্রোডাক্টগুলো ট্রাই করা। সো গাইস, একটা একটা করে তোমাদেরকে আমি প্রোডাক্ট দেখাচ্ছি। দেখতে পাচ্ছ পেছনে অ্যাসিড ওয়াশের কিন্তু জোশ কিছু অ্যানিমে কালেকশন এসেছে। এখানে আমরা তো কয়েকটা প্রোডাক্টই দেখাতে পারছি, এর বাইরেও আরো অনেক প্রোডাক্ট রয়েছে। হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা দেখতে পাচ্ছ আমার সেলস ম্যানেজার অনিক, সেই নাম্বারে তুমি যদি যোগাযোগ করো এরকম আরো অনেক কালেকশনও তোমাকে দেখাতে পারবে। এছাড়াও আমাদের প্যান্টের কালেকশন রয়েছে, টি শার্টের কালেকশন রয়েছে, ম্যাগি হাতের কালেকশন রয়েছে। শুধুমাত্র যেরকম ড্রপ শোল্ডার টি শার্ট রয়েছে অ্যাসিড ওয়াশের তা কিন্তু নয়, আরো বেশ কিছু কালেকশন রয়েছে। তবে বর্তমানে যেহেতু ইয়ং জেনারেশন এই ধরনের ট্রেন্ডিং এনিমি ড্রপ শোল্ডার টি শার্ট পছন্দ করছে, বিশেষ করে অ্যাসিড ওয়াশের, সেজন্য আমরা এই প্রোডাক্টগুলোর উপর একটু বেশি নজর দিচ্ছি এবং ভিন্ন ভিন্ন অনেক ডিজাইনের প্রোডাক্ট আমরা এনেছি, যেগুলো একই সাথে তোমাকে অ্যানিমে ভাইবও দিচ্ছে, প্লাস অনেক স্টাইলিশ লুকও দিচ্ছে এবং সবার চেয়ে ইউনিক একটা ভাইব দেবে তোমাকে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে লেভি আর্চারম্যানের, তারপর আরেকটা হচ্ছে এটা হচ্ছে পোর্শে। এগুলো কিন্তু সব অ্যাসিড ওয়াশ, কোয়ালিটি খুবই ভালো। এবং তোমার তারপরও আমি একটা কথা বলছি, তুমি যদি অর্ডার করো, অর্ডার করার পরে তোমার যদি মনে হয় যে তুমি যে টাকা দিয়েছো সেই টাকা অনুযায়ী তুমি কোয়ালিটি পাওনি, কিংবা অনেক সময় এরকম হয় আমরা অনেক প্রোডাক্ট পাঠাই, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় দুই একটা রিজেক্ট প্রোডাক্ট চলে যায় বা সমস্যাওয়ালা প্রোডাক্ট চলে যায়। তো তুমি অবশ্যই প্রথমে ডেলিভারি ম্যানকে দাঁড়া করিয়ে রাখবে, দাঁড়া করিয়ে রেখে সেই প্রোডাক্টটা তুমি চেক দেবে। চেক দিয়ে যদি পছন্দ না হয় ইনস্ট্যান্টলি সেই ডেলিভারি ম্যানের কাছে এই প্রোডাক্টটা রিটার্ন করে দেবে। তারপর আমরা নিজ খরচে, মানে আমরা যার একটা ভালো প্রোডাক্ট দেবো তার জন্য তোমার কোনো খরচ করতে হবে না, ওইটা আমাদের জরিমানা। আমরা তোমাকে ভালো আরেকটা প্রোডাক্ট পাঠিয়ে দেবো। আরেকটা ব্যাপার হচ্ছে, তোমরা যদি সাইজে ভুল বলো, ধরো তোমার সাইজ লাগবে এম, তুমি বললে এল, তো সেক্ষেত্রে কিন্তু এটার দায়ভার আমরা নেবো না। সেক্ষেত্রে তুমি যদি চেঞ্জ করাতে চাও তোমাকেই চেঞ্জ করতে হবে, মানে ডেলিভারি কস্ট তোমার দিতে হবে। আর এই যে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছ ইগ্রিসের, এই ডিজাইনটা কিন্তু তোমার গত বছরও সেই মার্কেট করেছে, এখনো কিন্তু এই ডিজাইনটার বহুত চাহিদা রয়েছে। তো এই ডিজাইনটার উপর হয়তো স্পেশালি ডিসকাউন্ট হতে পারে। তুমি যখন এইটার অর্ডার করবে, এটার স্ক্রিনশট নিয়ে তুমি বলবে যে ভাই এটার কোনো ডিসকাউন্ট আছে কিনা। সবগুলো প্রোডাক্ট এই পর্যন্ত যা দেখিয়েছি অ্যাভারেজ প্রাইস হচ্ছে 600 টাকা, কিন্তু এগুলো বাইরে বিক্রি হয় 690 বা 70, 650 এরকম। কিন্তু যেহেতু আমি ডিরেক্ট তোমাদের কাছে বিক্রি করছি, মানে একবারে ভিডিওর মাধ্যমে, জন্য হচ্ছে কি ফেসবুকে যে ব্রুশ দিলে 100 টাকা খরচ হতো সেই খরচটা হচ্ছে না, সেজন্য সেই টাকাটা আমরা কম নিতে পারছি। আর এই যে বারসেক, এইটার প্রাইসটা সম্পর্কে আমি এখন অবগত নেই, এটার প্রাইস 600 বা অ্যারাউন্ড 600 হতে পারে। তুমি জাস্ট কি করবে, স্ক্রিনশট নিয়ে আমার সেলস যে ম্যানেজার আছে তাকে আস্ক করবে যে ভাই এইটার প্রাইস কত, ভাই আপনাকে জিজ্ঞেস করতে বলেছে বা কোনো ডিসকাউন্ট আছে কিনা সেটা জানতে বলেছে। মানে বুঝতেই পারছো দুটো তো সেপারেট কোম্পানি, কোন প্রোডাক্টের কখন কোন আপডেট আসে সেটা তো আসলে আমার মাথায় সবসময় থাকে না। কি কি ডিজাইন আসে সেগুলো আমি তোমাকে দেখাচ্ছি। তবে এইটার প্রাইসটা তুমি দরকার পড়ে 2 বার জিজ্ঞেস করবে যে এটার কোনো ডিসকাউন্ট দিচ্ছে কিনা, মানে তুমি ফোর্স করতে পারো আমার কোম্পানিকে, কোনো প্রবলেম নেই। এই যে এটা আসছে খুবই নিউ, দেখতেই পাচ্ছ খুবই ইউনিক ডিজাইন তজির। আর তাছাড়া যে বাকি হ্যান্ডমার, এটাও কিন্তু খুব মার্কেটে ভালো চলছে, অনেকেই অর্ডার করেছে, তুমিও চাইলে অর্ডার করতে পারো। আরেকটা প্রোডাক্ট দেখাই, এইটার মধ্যে কিন্তু ডিসকাউন্ট চলছে, এটা আমি জানি। এটা হচ্ছে 450 টাকা ছাড়া হয়েছে, তো এইটা তোমরা অর্ডার করতে পারো। তবে হ্যাঁ, আমি আবারও বলে নিচ্ছি, যে প্রোডাক্টটি অর্ডার করো না কেন, ডেলিভারি ম্যানকে 5 মিনিট দাঁড়িয়ে রাখলে কোনো সমস্যা নেই, দাঁড়া করিয়ে চেক করে তারপর তুমি সেই প্রোডাক্টটা রিসিভ করবে। কারণ বুঝতেই পারছো আমি তো আমার ইউটিউবিং বা সোশ্যাল মিডিয়া সাইট নিয়ে ব্যস্ত, কিন্তু আমার ওই সাইডে যারা রয়েছে বা যাদের সাথে আমি কোলাবোরেশনে কাজ করছি তাদের ভুল হতেই পারে, অসম্ভব কিছুই না। তো আমি আমার যে অডিয়েন্স রয়েছে তাদের প্রতি আমি খুবই সতর্ক, কারণ তোমাদের সাথে আমার 5 বছরের সম্পর্কের বিল্ড আপ হয়েছে। একটা প্রোডাক্ট বেচলে হয়তো 100 টাকা লাভ হতে পারে, তার জন্য আমি তোমাদের সাথে বেজাবাজি করতে চাই না সিরিয়াসলি। যদি কোনো প্রবলেম হয় কোনো কম্প্রোমাইজ করার দরকার নেই, প্রবলেম হলে নগদ ফেরত দিয়ে দেবে। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি আজকের মতো। এবং স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ অনেক হাসানের, আমার সেলার, তার সাথে যোগাযোগ করে তুমি অর্ডার করতে পারবে। এবং অবশ্যই তুমি প্রোডাক্টটা দিয়ে জিজ্ঞাসা করবে যে কোনো ডিসকাউন্ট আছে কিনা, কারণ যেহেতু আমি এখানে দাম মেনশন করতে পারিনি। তবে অ্যাজ ফার এজ জানো সবগুলোর 600 টাকা দাম অ্যাভারেজে। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি,